ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে পরে সিঙ্গাপুরে পাচার করে। এই ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এস আলমের বিরুদ্ধে সবচেয়ে বড় মামলা করেছে সংস্থাটি। ইসলামী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় 9,283 কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমকে গ্রেফতার করা হয়েছে। সুদ আসলে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 10,479 কোটি টাকা, যা দুদকের ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পাচার। বিতর্কিত ব্যাংক মাফিয়া ব্যবসায়ী এস আলমকে ঘিরে আবারও ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ফেরানোর দাবিতে রাজধানীতে শোডাউনের দৃশ্য দেখা যায়। তার অনুসারী ও চাকরিচ্যুত বলে পরিচিত কিছু কর্মীর অংশগ্রহণে এই কর্মসূচিতে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকের নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি ওঠে। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের হাতে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ফেরাতে রাজধানীতে বড় ধরনের শোডাউন করেছেন তার অনুসারীরা। এতে ব্যাংক থেকে চাকরিচ্যুত কথিত কর্মীরাও অংশ নেন। এ সময় তারা বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পলাতক এস আলমের কাছে ব্যাংকটির মালিকানা ফিরিয়ে দেওয়া সহ তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে 2017 সালে ইসলামী ব্যাংক দখল করে চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম। এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে ঋণের নামে অর্থ লুট করে গ্রুপটির কর্ণধার সাইফুল আলম। সবশেষ হিসাবে ব্যাংকটি থেকে 75,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম। খুরশিদ আলমকে দিয়ে ষড়যন্ত্র করতেছে সরকার। দাবি মেনে না নিলে বাংলার জনগণ রাস্তায় নামবে। আমরা রাস্তায় আছি, দাবি না মেনে আমরা ঘরে ফিরবো না। যারা আগে ছিল এরাই ভালো ছিল। এই অবৈধ চেয়ারম্যানকে এখান থেকে প্রত্যাহার করা না হবে ততদিন এই আন্দোলন চলতে থাকবে। এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম রাই আওয়ামী লীগের আমলে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংক থেকে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচার করেছেন, যে কারণেই বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যাংক একটা সময় দেউলিয়া হয়ে ওঠে। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস এই ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপকে মুক্ত করে এই ইসলামী ব্যাংকটাকে সচল করার চেষ্টা করেন। কিন্তু বিএনপি দল ক্ষমতায় এসে যখন তারা দেখলো যে ইসলামী ব্যাংক অধিকাংশই জামাতের নেতৃত্বে পরিচালনা হইতেছে, সে কারণেই তারা আবারও সেই আওয়ামী দোসরদেরকে এই ইসলামী ব্যাংকের গদিতে বসানোর এক পায়তারা এবং ষড়যন্ত্র করেছে, যে কারণেই এই ইসলামী ব্যাংকটাকে দখল করতে গিয়ে ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আছি ইসলামী ব্যাংক নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ার আপাত দৃষ্টিতে যা কেবলই একটি আসবাব, কিন্তু ভেতরে লুকিয়ে আছে পুরো রাষ্ট্রের অর্থনীতিকে জিম্মি করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। 2026 সালের এই মুহূর্তে যখন ক্ষমতার সিংহাসন পরিবর্তনের হাওয়া বইছে, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে এক রক্তাক্ত দাবার চাল, যেখানে সাধারণ মানুষের ঘাম আর রক্তের আমানতকে স্রেফ কয়েন বানিয়ে খেলছে এক নতুন সিন্ডিকেট। রাষ্ট্রযন্ত্র আর তার সমস্ত পুলিশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিজস্ব নাগরিকদের ওপর। কিন্তু কেন একটি আর্থিক প্রতিষ্ঠানের দখল নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মরিয়া ইঙ্গিত? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি এমন এক বাফেলো পলিটিক্স, যার গভীরতা যে কোনো রাজনৈতিক থ্রিলারকেও হার মানাবে। আগামী কয়েক মিনিট স্থির হয়ে বসুন, কারণ আজ যা শুনবেন তা আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ইতিহাসের চাকা ঘোরে, কিন্তু লুটেরাদের চরিত্র কি আসলেই বদলায়? ক্ষমতার পালা বদলে মুখচ্ছবি পাল্টায়, কিন্তু ভেতরের লোক কি একই থেকে যায়? দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এবং আস্থার শেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ এই প্রতিষ্ঠানের সদর দপ্তর কোনো বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। বিতর্কিত এবং ব্যাংক লুটের সরাসরি অংশীদার হিসেবে অভিযুক্ত এক নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে যখন সাধারণ কর্মকর্তা ও গ্রাহকেরা রাজপথে নেমে এলেন, তখন তাদের শান্ত করার কোনো রাষ্ট্রীয় উদ্যোগ দেখা যায়নি।
উল্টো রাষ্ট্রযন্ত্র তার পুরো শক্তি প্রয়োগ করলো সেই প্রতিবাদী কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিতে। পুলিশের বুটের তলায় পিষ্ট হলো আমানতকারীদের বিশ্বাস। এই বর্বরতার নেপথ্যে কার ইশারা? কোন সে অদৃশ্য শক্তি যা পুরো রাষ্ট্রকে বাধ্য করছে এক নির্মম জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হতে? এই রুদ্ধশ্বাস নাটকের প্রকৃত উৎস বুঝতে হলে আমাদের ইতিহাসের ধুলোবালি ছেড়ে ফিরে যেতে হবে একদম শুরুর দিনগুলোতে। আজ রাজনৈতিক শুদ্ধতার নামে অনেকেই সত্যটি উচ্চারণ করতে কুণ্ঠাবোধ করেন, কিন্তু নির্মম বাস্তবতা হলো ইসলামী ব্যাংক কোনো সাধারণ বাণিজ্যের উদ্দেশ্যে গড়ে ওঠা দেয়াল নয়। এই মহিরুহ দাঁড়িয়ে আছে বাংলাদেশের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লাখো লাখো নেতাকর্মীর নিরলস শ্রম, রক্ত আর ঘামের ওপর ভিত্তি করে। শূন্য থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে সততার যে বীজ তারা বুনেছিলেন, আজ তা এক বিশাল বটবৃক্ষ। অর্থনৈতিক বিশ্লেষকদের টেবিল থেকে শুরু করে খোদ এই ব্যাংকের প্রতিষ্ঠাতাদের অন্দরমহল সবখানে একটি সত্য আজ স্বীকৃত। এই ব্যাংকটি আসলে জামায়াত ইসলামীর একটি সমান্তরাল অর্থনৈতিক সংগঠন। তৎকালীন বিজনেস টাইকুন মীর কাশেম আলী মিন্টুর হাত ধরে যে ফাইন্যান্সিয়াল মডেল তৈরি হয়েছিল তা আজ দেশের জিডিপির অন্যতম চালিকা শক্তি। এই সত্য স্বীকারে কোনো হীনমন্যতা থাকার কথা নয়, কারণ যাদের ত্যাগে এই প্রতিষ্ঠানটি দেশের 1 নম্বর ব্যাংকে পরিণত হয়েছে তাদের হাতেই এই আমানত সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা ছিল। কিন্তু রাজনীতি যখন অর্থনীতির ওপর তার নোংরা থাবা বসায়, তখন যুক্তিগুলো অন্ধ হয়ে যায়। আর যারা ইসলামী ব্যাংকে জামায়াতের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের দিকে সাধারণ মানুষ একটি অত্যন্ত তীক্ষ্ণ এবং যৌক্তিক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। বাংলাদেশের কর্পোরেট মানচিত্রের দিকে তাকান। দেশের প্রথম সারির দল বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে ব্যাংক ব্যবসার সাথে যুক্ত। ঢাকা ব্যাংকের চেয়ারে খোদ মির্জা আব্বাস বসা। অন্যান্য নেতাদের নামে বেনামে রয়েছে একাধিক আর্থিক প্রতিষ্ঠান। যদি রাজনৈতিক নেতারা হাজার হাজার কোটি টাকার ব্যাংক সাম্রাজ্য পরিচালনা করতে পারেন এবং তাতে যদি রাষ্ট্রের বা অর্থনীতির কোনো ক্ষতি না হয়, তবে সমস্যাটা কেবল তখনই কেন শুরু হয় যখন মগবাজারের ব্যক্তিরা একটি ব্যাংক সফলভাবে পরিচালনা করে দেখায়? এই প্রকাশ্য দ্বৈতনীতি এবং রাজনৈতিক হীনমন্যতাই একটি ব্যাংক সফলভাবে আজ দেশের কোটি কোটি সাধারণ গ্রাহককে ক্ষুব্ধ করে তুলেছে। তারা বুঝতে পারছে এটি কোনো আইনি সংস্কার নয়, এটি স্রেফ ক্ষমতার জোরে সম্পদ কুক্ষিগত করার এক নোংরা খেলা। আওয়ামী আমলের সেই কুখ্যাত সিন্ডিকেট কিভাবে রাতারাতি খোলস বদলে নতুন সরকারের ছায়ায় এই ব্যাংক গ্রাস করতে চাইছে তা বিস্তারিত জানাবো। ইসলামী ব্যাংকের শক্তি কোনো গ্ল্যামারাস কর্পোরেট কালচারে নেই। এর মূল ভিত্তি অত্যন্ত সরল, তা হলো আমানতদারিরা এবং সততা। বিগত 4 দশক ধরে এই একটি মাত্র পিলারের ওপর ভর করে ব্যাংকটি টিকে আছে। আর এই সততার সবচেয়ে বড় সার্টিফিকেটের নাম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকায় ছড়িয়ে থাকা প্রায় 2 কোটি গ্রাহক সরাসরি এই ব্যাংকের সাথে যুক্ত। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বা রেমিটেন্সের সিংহভাগ অংশ এই একটি মাত্র ব্যাংকের রুট ব্যবহার করে দেশে প্রবেশ করে। কিন্তু ট্র্যাজেডি হলো, এই বিশাল গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারী একটি বড় অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের হওয়ায় প্রতিবার সরকার পরিবর্তনের সাথে সাথে তারা রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকারে পরিণত হন। 2013 সালের কথা মনে আছে, যৌথ অর্থায়নের এক সম্পূর্ণ কাল্পনিক এবং বানোয়াট অভিযোগ মিডিয়া ট্রায়াল চালিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ব্যাংকটিকে জোরপূর্বক তুলে দিয়েছিল কুখ্যাত এস আলম গ্রুপের হাতে। তারপর যা ঘটেছিল তা ছিল এক নজিরবিহীন প্রাতিষ্ঠানিক ডাকাতি। আজকের সবচেয়ে বড় পরিহাস এবং ট্র্যাজেডি এখানেই। ক্ষমতার টেবিল উল্টে গেছে, কিন্তু ইসলামী ব্যাংকের ওপর থেকে লোভী নজর সরেনি। বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের একটি অংশের নজর এখন এই ব্যাংকের দিকে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, বিগত সরকারের আমলে যে এস আলম সিন্ডিকেট ব্যাংকটিকে গিলে খেয়েছিল, তারা আজ রাতারাতি তাদের রাজনৈতিক খোলস পাল্টে ফেলেছে। তারা এখন আশ্রয় নিয়েছে বর্তমান ক্ষমতার ছায়াতলে। আর তাদেরই তৈরি করা নতুন ব্লুপ্রিন্ট অনুযায়ী নতুন খোলসে এই ব্যাংকটি পুনরায় দখলের এক হিংস্র প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশে নয়, বরং গোটা বিশ্বে একটা প্রভাবশালী এবং আস্থাশীল ব্যাংক হিসাবে রূপান্তরিত হয়েছিল। এবং এই ব্যাংক জামাতের নেতৃত্বেই অধিকাংশ যে সমস্ত এই ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তাদের ব্যক্তিগত পরিচয় জামাতের সাথে হওয়ার কারণে এই ব্যাংক নিয়েই কিন্তু এত আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। কারণ বিএনপি দল ক্ষমতা এসে যখন তারা দেখেছে যে এই ইসলামী ব্যাংক যারা পরিচালনা করে, যারা নেতৃত্বে রয়েছে, তাদের অধিকাংশই রাজনৈতিক পরিচয় জামাতের সাথে হওয়ার কারণে তারা এখানে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে এই ইসলামী ব্যাংকটাকে দখল করার এক পায়তারা করেছে। যে কারণেই কিন্তু এবার এই ইসলামী ব্যাংকটাকে
রক্ষা করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্যই ইতিমধ্যে সর্বস্তরের জনগণ তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। দর্শক, এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম তারা কিন্তু এই ব্যাংক থেকে ইতিমধ্যে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাহিরে তারা পাচার করেছেন এবং তাদের এই ধরনের অপকর্ম এবং দুর্নীতি অন্যায়ের কারণে কিন্তু বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যাংক একটা সময় দেউলিয়া হয়ে উঠেছিল। পরবর্তীতে এই ইসলামী ব্যাংকটাকে তারা জয় বাংলা করতে গিয়ে কিন্তু তারাই একটা সময় জয় বাংলা হয়ে গিয়েছিল। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের যেই সমস্ত কর্মকর্তারা কর্মচারীরা রয়েছে তাদেরকে মুক্ত করে এই ইসলামী ব্যাংকটাকে সচল এবং সুন্দর করার সিদ্ধান্ত এবং দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস। তার নেতৃত্বে ইসলামী ব্যাংকটা আবারও সুন্দরভাবে সচল হয়ে উঠেছিল, কিন্তু বিএনপি দল ক্ষমতায় এসে তাদের ক্ষমতা দেখিয়ে, তাদের রাজনীতি দেখিয়ে তারা এটাকে আবারও সেই এস আলম গ্রুপের হাতেই তুলে দিয়েছিল। যে কারণেই এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম যখন নিয়োগ হয়েছিল তার পদত্যাগের জন্য এবং তার এই নিয়োগ বাতিলের জন্যই কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় উঠেছে। কারণ এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম তিনিও একজন এস আলম গ্রুপের সদস্য এবং তার স্ত্রীও এই ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তিনি একজন ঋণ খিলাফি। যে কারণেই এ ধরনের একজন মানুষ যার ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন, সুতরাং তাকে ক্ষমতায় বসিয়ে ব্যাংকের পরিস্থিতি এবং ব্যাংকের অবস্থা কতটা উন্নত হবে এবং কতটা অবনতি হবে সেটা ইতিমধ্যেই সর্বস্তরের জনগণ কিছুটা আশ করতে পেরেছে। তাদের আশঙ্কা, তারা যদি ক্ষমতায় বসে, এস আলম গ্রুপের সদস্যরা যদি এই ইসলামী ব্যাংকটাকে দখল করে, তাহলে তারা এদেশের মানুষের যেই আর্থিক খাত রয়েছে সেটাকে তারা পরিপূর্ণভাবে একেবারে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন, যা জামাতের আমির ইতিমধ্যেই এ ব্যাপারে কথা বলেছেন। দর্শক, এই ইসলামী ব্যাংক নিয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।